হঠাৎ তিন বাহিনী প্রধান কোনো ধরনের আমন্ত্রণ ছাড়াই ইউনূস মহাজনের সঙ্গে সাক্ষাৎ করে কি বলে আসলেন তা নিয়ে তো আগ্রহ তৈরি হয়েছে আপনার আমার সকলে। দর্শক, গত রাতে আমরা দেখেছি বাংলাদেশের তিন বাহিনীর প্রধান গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রতিরক্ষা বাহিনী কিভাবে নিয়ন্ত্রণ করবে সেই ব্যাপারে আলোচনা হয়েছে, অন্য কোনো ব্যাপারে আলোচনা হয়নি। কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নভেম্বর রেইন শুরু হয়েছে। কি ভাবছেন আবহাওয়ার খবর পড়ছি কেন? দেশের রাজনীতিতেও যে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে বুঝতে পারছেন সেটা আপনি? যদি না বুঝে থাকেন তাহলে চলুন বোঝার চেষ্টা করি। এই নিম্নচাপ যমুনায় গিয়ে আছড়ে পড়বে নাকি গোটা দেশকেই তছনছ করে দেবে? ইউনূস সরকারের অবস্থা লেজে গোবরে হয়ে পড়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন সে কথা। যে কোনো মুহূর্তে একটা এসপার ওসপার কিছু একটা ঘটে যাবে। বাংলাদেশের ক্ষমতা বলয়ে ইউনূসের বন্ধু কারা বলুন তো? জামায়াত এবং এনসিপি ছাড়া আর কিছু ছোট ছোট দল। এখন তারা ইউনূসকে পাহারা দিচ্ছে। জুলাই সনদ ইস্যুতে বিএনপির মতো দল ইউনূসের পাশে নেই এখন আর। এমত অবস্থায় হঠাৎ তিন বাহিনী প্রধান কোনো ধরনের আমন্ত্রণ ছাড়াই ইউনূস মহাজনের সঙ্গে সাক্ষাৎ করে কি বলে আসলেন তা নিয়ে তো আগ্রহ তৈরি হয়েছে আপনার আমার সকলের। একই সঙ্গে যদি আমরা আদালত অঙ্গনে যা ঘটছে, বিএনপি নেতা এসানুল হক মিলনকে বিদেশে যেতে না দেওয়ার পেছনে যেসব কারণের কথা আমার দেশ পত্রিকা বলছে, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতে চলমান শুনানি এবং তার রায়কে যদি এসব সব কিছুকে যদি আমরা মিলিয়ে পাঠ করি তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে। প্রশ্ন হলো কতটা প্রলয়ঙ্কারী হবে এই নিম্নচাপ, ঘন্টায় কত মাইল বেগে ঝড় উঠবে, আর এই ঝড় কোথায় আছে পড়বে, কার উপর আছে পড়বে? যমুনায় বাজ পড়বে নাকি ক্যান্টনমেন্টে রক্তপাত হবে? এসব প্রশ্নই আজকের আলোচনার বিষয়। বাংলাদেশের রাজনীতি বহুদিন ধরেই অনিশ্চয়তার ভিতর ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এবারের অবস্থা যেন সম্পূর্ণ নতুন মাত্রা পেয়েছে। জুলাই সনদ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা এখন আর কেবল আইনি প্রশ্ন নয়, এটি সরাসরি সরকারের বৈধতা এবং টিকে থাকার প্রশ্নে পরিণত হয়েছে। ঐকমত্য কমিশন তাদের প্রতিবেদনে বলেছে, সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে কাজ শেষ না করলে প্রস্তাবিত সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। প্রথম শুনলে মনে হতে পারে যে এটা হতেও পারে, কিন্তু আইনের দৃষ্টিতে এটি একেবারেই নজিরবিহীন। সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক স্পষ্ট বলেছেন, এমন প্রক্রিয়া বিশ্বের কোথাও নেই। এটি আইনের ইতিহাসে এক ভয়ঙ্কর উদাহরণ। খুরশিদ আলম খান আইনজীবী মনে করেন এমন ব্যবস্থা আদালতে চ্যালেঞ্জ হলে টিকবে না। আর ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন এটা একেবারেই অসাংবিধানিক, অর্থাৎ এটি শুধু রাজনৈতিক নয়, আইনি বিপর্যয় বয়ে আনবে। এই অবস্থায় জুলাই সনদই হয়ে উঠেছে ইউনূস সরকারের দুর্বলতম জায়গা। কারণ সরকার যদি এই সনদের উপর দাঁড়িয়েও তাকে টিকিয়ে রাখতে না পারে তাহলে পুরো ব্যবস্থার ভিত্তিটা ভেঙে পড়বে। ঠিক এমন সময় আসে তিন বাহিনী প্রধানের অপ্রত্যাশিত যমুনা সফরের ঘটনা। কোনো প্রকার আমন্ত্রণ ছাড়াই সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর তিন প্রধান গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এমন নজির বাংলাদেশের ইতিহাসে প্রায় নেই। সরকারি সূত্র বলছে বৈঠকটি গুরুত্বপূর্ণ, কিন্তু উদ্যোগটা এসেছে বাহিনীর পক্ষ থেকে। ফলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, সামরিক বাহিনী এখন পরিস্থিতি খুব কাছ থেকে দেখছে এবং প্রয়োজনে নিজেদের ভূমিকা নিয়ে চিন্তা করছে। এটা নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং ভবিষ্যতে ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী এখন কতটা প্রভাবশালী হয়ে উঠবে বা উঠতে পারছে তারই ইঙ্গিত এই বৈঠক। এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হঠাৎ পাবনা সফরের খবর আসছে। 1 বছরেরও বেশি সময় ধরে তিনি কার্যত বঙ্গভবনে বন্দী, ওখান থেকে তিনি বের হননি। সেই রাষ্ট্রপতি ঠিক এই উত্তপ্ত সময়ে নিজের জেলা সফরে যাচ্ছেন। সময়টা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠেছে। রাজনৈতিক ইতিহাস বলছে বড় কোনো পরিবর্তনের আগে রাষ্ট্রপতিরা সচরাচর এবং দূরত্ব তৈরি করেন, এক ধরনের নীরব নিরাপদ অবস্থান। আমি জানি না সেটা আসলেই কি, তাই এই সফরকে অনেকের ধারণা সাধারণ ঘটনা হিসেবে কেউ দেখতে যাচ্ছেন না। বিচারপতিদের কথা বলি, বিচার বিভাগ এখন রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। 2রা নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার শুনানি আবার হবে বা শুনানির শেষ দিন, আর 4ঠা নভেম্বর প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন। একই সপ্তাহে এই দুটি বড় আয়োজন কাকতালীয় মনে হয়? আমার মনে হয় না। আপিল বিভাগের বেঞ্চ এখন যেভাবে বিষয়টি নিচ্ছে তাতে মনে হচ্ছে আদালত কেবল আইনি নয়, রাজনৈতিক ভারসাম্য রক্ষার দায়িত্ব নিতে বাধ্য হচ্ছে। বিএনপি বলছে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার পক্ষ বলছে জামায়াত তার সঙ্গে আছে, এখনকার ব্যবস্থায় নাকি যথেষ্ট। আদালত কোন পথে যাবে সেটি এখন সব রাজনৈতিক শক্তির চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপির সাম্প্রতিক বক্তব্য যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে তারা ইউনূস সরকারের প্রতি আস্থা একদম সম্পূর্ণভাবে হারিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট বলেছেন নির্বাচনের আগে প্রশাসন এবং পুলিশে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। সচিবালয়ে পুরনো সরকারের দোসরদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। এমনকি তিনি বলেছেন বিচার বিভাগেও নিরপেক্ষ বিচারক নিয়োগ করতে হবে। অর্থাৎ বিএনপি ইউনূসকে এখন এক ধরনের অস্থায়ী উপদেষ্টা হিসেবে দেখছে, যিনি দ্রুত নিরপেক্ষতার দিকে না যান যদি তাহলে আন্দোলনের পথই একমাত্র বিকল্প হবে, এরকম
আকাশ আভাস ইঙ্গিত বিএনপির পক্ষ থেকে পাওয়া যাচ্ছে। ইউনূস সরকার ওই চাপ বুঝতে পারছে, তারা ক্রমশ রক্ষণাত্মক হয়ে উঠছে এবং রক্ষণ ভাগে খেলছে। মানে মনে হচ্ছে না যে একদম খোদা বক্স মিথ্যা ধারা বিবরণী দিচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে, যে কে বল নিয়ে কত দূরে চলে গেলেন আবার পিছিয়ে এলেন, এরকম একটা ভাব। বিএনপি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া এবং আরো কয়েকজন নেতাকে নাকি নজরদারিতে রাখা হয়েছে, এমনকি প্রশাসনের কিছু পদে রাতারাতি বদলি, সব মিলিয়ে বোঝা যাচ্ছে সরকার ভয় পাচ্ছে, মানে ভয়ে একদম কুটিপাটি অবস্থা। একদিকে কূটনৈতিক মহলের চাপ, অন্যদিকে সেনাবাহিনীর নীরব পদক্ষেপ, দুই দিকে ইউনূসের অবস্থা আসলে টানাপোড়েনের। এরই মধ্যে আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে। তারা প্রকাশ্যে বলছে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত, মানে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কথা তো শোনাই যাচ্ছে এবং মিছিল হচ্ছে প্রতিনিয়ত। রাজনীতি যদি আবার রাস্তায় নেমে আসে তাহলে সংঘর্ষ তো অনিবার্য, অস্বীকার করতে পারবেন কেউ? এই পরিস্থিতিতে বিচার বিভাগের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায় যদি ইউনূস সরকারের বিপক্ষে যায় তাহলে তার রাজনৈতিক বৈধতা প্রায় শেষ হয়ে যাবে। আবার যদি সরকারের পক্ষে যায়, বিএনপি এবং তাদের মিত্ররা সেই রায় মানবে না, ফলে সংঘাতের সম্ভাবনা দুদিকেই। আদালত তাই এক অস্বস্তিকর অবস্থায়, যে রায় দেখ না কেন তা রাজনৈতিক ঝড় বয়ে আনবে, ভালো কিছু আনবে না। এমন জটিল সময়ে রাষ্ট্রপতির সফর, তিন বাহিনী প্রধানদের বৈঠক এবং আদালতের শুনানিগুলো যেন এক লম্বা লাইন, একটা সুতা। আপনি সুতার গিট্টুগুলোকে মেলান, মনে হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ভবিষ্যৎ অবস্থান ঠিক করে নিচ্ছে। প্রশাসনের ভিতর অস্থিরতা বাড়ছে, উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোপনে যোগাযোগ রাখছেন বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে। কে টিকে থাকবে, কে যাবে, সবাই হিসাব করছে। এইসব ঘটনার মধ্যে এনায়েত নামের এক ব্যক্তির জবানবন্দি এই চিত্রটাকে আরো একটু উস্কাই দিচ্ছে। খবর প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। জানেন তো আমার দেশ পত্রিকা এখন সরকারের খুব ঘনিষ্ঠ এবং তারা আগে ভাগে অনেক কিছু পেয়ে যায়, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা রজার খলিলের কাছ থেকে। মানে তার বরাতে মনে হয় পুলিশের কাছে দেওয়া তথ্যে এই এনায়েতের বয়ানের কথা উঠে এসেছে যে ভয়ঙ্কর কিছু তথ্য তারা পেয়েছে, যেমন দেশের ভেতরে এবং বাইরে থাকা একটি চক্র নাকি ইউনূস সরকারের পতনের জন্য সক্রিয়ভাবে কাজ করছিল। তার ভাষ্যমতে এর সঙ্গে জড়িত ছিল কিছু রাজনীতিক, ব্যবসায়ী, বিদেশি সংযোগও ছিল। গোয়েন্দা সূত্র বলছে এই নেটওয়ার্কই সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছিল এবং জুলাই সনদ ঘিরে উত্তেজনা বাড়াচ্ছিল। ইউনূস প্রশাসন এই জবানবন্দিকে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে ব্যবহার করছে। তারা বলছে দেশের ভেতরেই কিছু শক্তি সরকারকে অস্থিতিশীল করতে চায়, কিন্তু বিরোধীরা বলছে এটি সরকারের তৈরি এক নাটক, ব্যর্থতা ঢাকার জন্য আরেকটি গল্প। সত্য যাই হোক, এই জবানবন্দিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম নিয়েছে। প্রশ্ন উঠেছে যদি সত্যি এমন ষড়যন্ত্র থাকে তাহলে সরকার এতদিন কি করছে, আর যদি না থাকে তাহলে কেন এমন সময় একটি গল্প সামনে আনা হলো। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন অদ্ভুত এক অবস্থার মধ্যে পড়েছে। ইউনূস প্রশাসনের হাতে আর খুব বেশি সময় নেই। প্রতিটি দিন তার জন্য নতুন চাপ, নতুন সংকেত। বিদেশি মিশনগুলো এখন স্পষ্ট করে বলছে বাংলাদেশের স্থিতিশীলতা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের উপর। সাধারণ মানুষও আতঙ্কে, বাজার অস্থির, বিনিয়োগ স্থবির, প্রশাসন বিভক্ত, যেন সবাই অপেক্ষা করছে কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু কি সেটা কেউ জানে না, বা জানলেও মুখ খুলছে না। যা কিছুই হোক না কেন ইউনূসকে তার দলবল সহ হয়তো শিগগিরই সরে যেতে হবে ক্ষমতা থেকে, কিন্তু প্রশ্ন হলো তারপর কে? যেই আসুক না কেন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি ১-১১ ঘটতে যাচ্ছে বলে স্পষ্ট ইঙ্গিত মিলছে। যদি সেটা নাও ঘটে তবু বোঝা যাচ্ছে ইউনূস প্রশাসন আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করেছে তেমনি বিএনপিকেও এই যাত্রায় পুরোপুরি মাইনাস করেই ক্ষমতায় টিকে থাকতে চাইছে। অতএব বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের নভেম্বর নিম্নচাপ তৈরি হয়েছে। কত মাইল বেগে ঝড় উঠবে, কতটা বজ্রপাত হবে, সব ভেসে যাবে কিনা এ সপ্তাহেই বোঝা যাবে। বঙ্গোপসাগরে যেমন নভেম্বরে সবচেয়ে উত্তাল হঠাৎ একটা ঝড় উঠে, তেমনি রাজনৈতিক সাগরেও এখন ঢেউ উঠেছে। ইতিহাস বলে বড় ঘূর্ণিঝড়গুলো সবসময় এই সময়ই হয়ে থাকে। নভেম্বর ডিসেম্বর একটা ৭ই নভেম্বর ঘটে কিংবা ১৬ই ডিসেম্বর ঘটে, বিজয় ঘটে। দর্শক, গত রাতে আমরা দেখেছি বাংলাদেশের তিন বাহিনীর প্রধান গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিরক্ষা বাহিনী কিভাবে নিয়ন্ত্রণ করবে সেই ব্যাপারে আলোচনা হয়েছে, অন্য কোনো ব্যাপারে আলোচনা হয়নি। কিন্তু বাংলাদেশের যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি, তাতে করে এই ভাষ্যটা একেবারেই বিশ্বাসযোগ্যভাবে মেনে নেওয়াটা খুব মুশকিল। কারণ রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে সরকারের মধ্যে উদ্বেগ বেড়েছে। সেই উদ্বেগ বাড়ার কারণেই এই জরুরি মিটিং হয়েছে এবং সেখানে নিশ্চিত করেই কৌশলগত আলোচনা হয়েছে। তবে এটাও সত্য যে সব কৌশলগত আলোচনায় সরকার নিশ্চয়ই গণমাধ্যমকে বলবেন না, সেটাও সরকারের একটা কৌশল এবং আইএসপিআর থেকে সেটা বলা হবে না, এটাই স্বাভাবিক। কারণ রাষ্ট্রের কোনো কোনো বিষয় থাকে এতটাই সেন্সিটিভ ব্যাপার, জনগুরুত্বপূর্ণ ব্যাপার, যে সেগুলো রাষ্ট্র গোপন রেখে তারা তাদের মতো করে সমাধানের পথ খোঁজে, নিয়ন্ত্রণ করার পথ খোঁজে। সেই পথেই হয়তো সরকার এবং প্রতিরক্ষা বাহিনী হাঁটছে। সেটা নিয়ে আমাদের সমালোচনা করে কোনো লাভ নেই, সমালোচনা করা উচিতও নয়। কিন্তু সেই মিটিং থেকে জানানো হলো যে নির্বাচনে কত সদস্য, সেনাবাহিনীর কত সদস্য অংশগ্রহণ করবে, তারা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, এই ব্যাপারগুলো যখন বাংলাদেশি গণমাধ্যমকে দেওয়া হচ্ছে তখন ভারতীয় একটি প্রভাবশালী গণমাধ্যম, ইংরেজি পত্রিকা, তারা দাবি করছে যে গত রাতে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ওমরা যাওয়ার কথা ছিল সপরিবারে, সেটা তিনি শেষ মুহূর্তে ক্যান্সেল করেছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের পরে সেই ক্যান্সেলটা করা হয়েছে। ভারতীয় পত্রিকার এই খবরটা যদি সত্য হয় তাহলে এটা ভেবে নেওয়ার কারণ রয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক
পরিস্থিতি খুব একটা ভালো নয়, ডাল মে কুচ কালা হ্যাঁ। কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে, কি হতে পারে, ভারতীয় পত্রিকা কেন এই তথ্য দিচ্ছে, সেটা কতটা বিশ্বাসযোগ্য, বাংলাদেশের গণমাধ্যম কি খবর দিচ্ছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের তিন বাহিনীর প্রধানের বৈঠক, সেই বৈঠক নিয়ে যথেষ্ট গুঞ্জন উত্তেজনা তৈরি হয়েছিল। হঠাৎ করে কেন তিন বাহিনীকে ডেকে পাঠানো হলো? প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছিল যে এটা নির্বাচন সংক্রান্ত মিটিং, এর বাইরে কোনো কথা বলা হয়নি। শুধু বলা হয়েছে যে নির্বাচনে সেনাবাহিনীর কত সদস্য অংশগ্রহণ করবে। মিটিংয়ের যে ছবিটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে গণমাধ্যমে দেওয়া হয়েছে, একই ছবি সমস্ত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ছবিটা আপনারা আরেকবার একটু দেখে নিন। সেখানে একমাত্র সেনাপ্রধান বাদ দিয়ে বাকিদেরকে মোটামুটি মনে হচ্ছে হাস্যজ্জ্বল অবস্থা। কিন্তু ব্যাপার হচ্ছে যে গণমাধ্যমে যে ছবি, বিশেষ করে এরকম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মিটিংয়ের যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়, সেটা মিটিং চলমান অবস্থায় ক্যামেরাম্যান দেদারসে ছবি তুলছেন সেরকম কোনো ছবি থাকে না। গণমাধ্যমে দেওয়ার জন্য আলাদা একটা সময়, 2 মিনিট 5 মিনিট একটা সময় ফটোগ্রাফারকে দেওয়া হয়, তারা পোজ দেন। এবং এই ছবি দেখেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবাই ক্যামেরার দিকে তাকিয়ে আছেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন। সেই পোজ দেওয়া ছবিটাই প্রেস উইং থেকে দেওয়া হয়েছে এবং সেই ছবির মধ্যেও কিন্তু সেনাপ্রধানকে হাস্যজ্জ্বল মনে হচ্ছে না। এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তার চেহারার মধ্যেও একটা উদ্বিগ্নতার ছাপ আমরা দেখতে পাচ্ছি। এই দুজনই যেহেতু একজন সরকারের মধ্যে আর একজন সেনাবাহিনীর প্রধান, এই দুইজনই যেহেতু মোটামুটি প্রধান উপদেষ্টার পরে সব থেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদের এই মানে ফেসিয়াল এক্সপ্রেশন দেখে কিছুটা অনুমান করা যায় কিনা সেটাও একটা বড় বিষয়। হয়তো এটা মানে মনোবিদ, বড় বড় মনোবিদরা বলতে পারবেন যে তাদের এক্সপ্রেশনের সঙ্গে বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানের এক্সপ্রেশনের পার্থক্য কিংবা প্রধান উপদেষ্টার এক্সপ্রেশনের পার্থক্য এটাতে কি মিন করে। যাই হোক, সেই আলোচনা অনেক বড় আলোচনা, সেই আলোচনায় আমরা না যাই। গণমাধ্যম যেটা বলছে তার শিরোনামটা দেখে নিতে পারেন এই মিটিং সম্পর্কে। সেখানে বলছে যে জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনীর 94,000 সদস্য। এরকম একটা সিদ্ধান্ত এই মিটিংয়ে হয়েছে বলে জানানো হয়েছে যে এই 94,000 সদস্য তারা অংশগ্রহণ করবে। তাদের মধ্যে 90,000 সেনা সদস্য, 2,500 নৌবাহিনীর সদস্য এবং 1,500 বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এই ব্যাপারেই নাকি আলোচনা হয়েছে। এখন এই ব্যাপারে আলোচনা হয়েছে, এই খবর যখন বাংলাদেশের গণমাধ্যম দিচ্ছে, তখন ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা যে তথ্যটা দিচ্ছে সেটা খুব একটা মানে সুখকর তথ্য নয়। এটা একটু ভাবনার তথ্যই। আমি জানি না এই তথ্যটা সঠিক কিনা। তারা দাবি করছে, তাদের শিরোনামটা দেখে নিন, নর্থ ইস্ট নিউজ। তারা বলছে বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্সেল ওমরা ভিজিট টু সৌদি আরবিয়া। অর্থাৎ তিনি সৌদি আরবে তার নির্ধারিত ওমরা হজে যাওয়ার যে প্ল্যান, সেই প্ল্যানটা বাতিল করেছেন, যেটা গত রাতেই তার যাওয়ার কথা ছিল। সেখানে তারা বলছেন, অর্থাৎ বাংলা করলে যেটা বললাম সেটাই দাঁড়াই, বলা হচ্ছে যে 1 নভেম্বর মধ্যরাতের আগে জেনারেল জামানের জেদ্দার উদ্দেশ্যে ফ্লাইটে যাওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠকের পর তিনি মক্কার হজ যাত্রা বাতিল করেন। এই দাবি নর্থ ইস্ট নিউজ করছে। তারা বলছে যে সন্ধ্যায় বাংলাদেশের তিন বাহিনী প্রধানরা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে ঢাকার যমুনা গেস্ট হাউসের অফিসে দেখা করলেও জেনারেল ওয়াকারুজ্জামান রাতে সৌদি আরবের পবিত্রতম শহর মক্কায় তার ওমরা পালনের নির্ধারিত সফর বাতিল করেছেন। নর্থ ইস্ট নিউজ নির্ভরযোগ্যভাবে জানতে পেরেছে যে জেনারেল জামান, যার 14 অক্টোবর থেকে সৌদি আরবের 5 দিনের সরকারি সফর বাতিল করা হয়েছিল, অর্থাৎ এর আগে জাতিসংঘ মিশন সংক্রান্ত একটা জরুরি কনফারেন্সে তার যাওয়ার কথা ছিল 14 অক্টোবর সৌদি আরবে, সেটাও তিনি ক্যান্সেল করেছিলেন, সেই খবরও আমরা জেনেছিলাম। এবং সেখানে তার বদলে অন্য একজন ঊর্ধ্বতন অফিসারকে পাঠানো হয়েছিল। এই কথাই বলা হচ্ছে যে বাতিল করা হয়েছিল। তিনি 2 নভেম্বর জেদ্দায় যাওয়ার তারিখ নির্ধারণ করেছিলেন, যেখান থেকে তিনি ওমরা পালনের জন্য ইসলামের পবিত্রতম নগরীতে আরেকটি ফ্লাইটে যাওয়ার কথা ছিল। অর্থাৎ 2 নভেম্বর বলতে গত রাতেই মধ্যরাতের পর তো 2 নভেম্বরই হয়, সেটাকেই তারা বোঝাতে চাচ্ছে যে সেই ওমরা হজে তার যাওয়ার কথা ছিল, সেটা তিনি বাতিল করেছেন। এবং এটাও তারা বলছে, দাবি করছে যে তার সপরিবারে যাওয়ার কথা ছিল। যদি এই খবর সত্য হয়, আমি জানি না এই খবর ভারতীয় গণমাধ্যম যেটা দিচ্ছে সেটা সত্য কিনা, কারণ ভারতীয় গণমাধ্যম ব্যাপারে আমাদের বাংলাদেশের বহু মানুষের একটা অ্যালার্জি রয়েছে। কারণ গত বছর 5 আগস্টের শেখ হাসিনা সরকার পতনের পরে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের পক্ষে ভারতের প্রচুর গণমাধ্যম প্রচুর প্রোপাগান্ডা ছড়িয়েছে। এই প্রোপাগান্ডা ছড়ানোর ফলে ভারতীয় গণমাধ্যম সত্য খবর দিলেও সেটাকে মেনে নিতে একটু সময় নিতে হয় আমাদের। এই তথ্য যদি সত্য হয়, ভারতীয় গণমাধ্যমের দেওয়া এই তথ্য যদি সত্য হয়, তাহলে এটুকু অন্তত বুঝতে বাকি থাকে না যে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের যে বৈঠক হয়েছে, সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে ঘোলাটে হয়েছে এবং সেই ঘোলাটে পরিবেশে তারা যে একটু চিন্তিত এবং তারা এখন পর্যন্ত সেটা মিট আপ করার কোনো ওয়ে খুঁজে বের করতে পেরেছেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ তৈরি হয়। এখন দেখার বিষয় যে আগামী 2-1 দিনের মধ্যে, আজকালের মধ্যে পরিস্থিতির উন্নতি হয় নাকি অবনতি ঘটে, যখন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের অবস্থান আমরা দেখছি। দর্শক, আপনার কি মনে হয়, পরিস্থিতি কি ঘোলাটে হচ্ছে? এই ঘোলাটে পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কি হতে পারে?
তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।